ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে খুব সুন্দর একটি জায়গার সন্ধান দেবো। তোমরা কিন্তু এখানে অনায়াসে চলে আসতে পারো, তাও মাত্র 25 টাকা খরচা করে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এইখানে তোমরা আসবে কি করে, কোন ট্রেনটি ধরবে এবং কিভাবে মাত্র 25 টাকা খরচা করে এখানে এসে পৌঁছাবে। মন্দিরের বিশেষ পুজোর আয়োজন কোন দিনে করা হয় এবং এখানকার মন্দিরের গেট খোলার টাইম, গেট বন্ধের টাইম, কোন বারে আসলে পরে তোমরা কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, তাও বিনামূল্যে। A to Z ইনফরমেশন দেবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখান থেকে কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করব। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে আজকে কিন্তু আমি পাড়ি দেবো। হ্যাঁ, এই মন্দির অবস্থিত হুগলি জেলাতে। আমি সকাল 8:10 চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ হাওড়া স্টেশন থেকেই আমি সবার ফার্স্টে পৌঁছে যাব বারুইপাড়া স্টেশনে। 8:25 কিন্তু ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে বারুইপাড়ার উদ্দেশ্যে। আর আমি কিন্তু বর্ধমান লোকাল, কট লাইনের বর্ধমান লোকাল ধরে পৌঁছে যাব বারুইপাড়া। তোমরা মেন লাইনের বর্ধমান লোকালে কিন্তু উঠবে না। হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া যাওয়ার জন্য পার পার্সন আমাদের কিন্তু 10 টাকা করে টিকিট ভাড়া লেগেছে। ট্রেন এখনো আসেনি, ট্রেনের অপেক্ষায় রয়েছি। ট্রেন আসলে ট্রেনে উঠবো, আস্তে আস্তে এইভাবেই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। বর্ধমান ভায়া কট লাইনে লোকাল ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আমি কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে চলেও এসেছি। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে ওঠার পরে একদম সঠিক টাইমে বলতে পারো হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে বারুইপাড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তবে তোমরা যদি কেউ ভাবো শিয়ালদা স্টেশন থেকে বা শিয়ালদার লাইন থেকে কি করে বারুইপাড়া স্টেশন পৌঁছাবে, তাদের জন্য বলছি শিয়ালদা স্টেশন থেকে বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে তোমরা খুব সহজেই বারুইপাড়া স্টেশনে নেমে যেতে পারো। এইমাত্র আমাদের ট্রেন ডানকুনি স্টেশন ক্রস করলো। তবে তোমাদের বলে রাখি, যেহেতু লোকাল ট্রেন প্রত্যেকটা স্টেশনেই কিন্তু খুব অল্প সময়ের জন্যই দাঁড়ায়, তাই তোমরা বেগমপুর স্টেশনটা একটু মাথায় রাখবে। বেগমপুর স্টেশন পার হলেই বারুইপাড়া স্টেশন চলে আসবে। আমি কিন্তু নেমে পড়েছি বারুইপাড়া স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এখন আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোবো। হ্যাঁ, আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে 8:25 ট্রেনে উঠেছিলাম আর আমি বারুইপাড়া স্টেশনে নেমে পড়েছি ঠিক সকাল 9টার সময়। চলো তাহলে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আগে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে যাওয়া যাক। এখান থেকে আমি শেয়ার গাড়ি করে যেটাই পাবো সেটা করেই কিন্তু বেরিয়ে যাবো। এখান থেকে কোথায় যাব সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে। তো চলো আগে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোনো যাক। 9টার সময় আমি কিন্তু বারুইপাড়া স্টেশনে নেমে পড়েছিলাম। বারুইপাড়া স্টেশনের বাইরের দিকেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আর স্টেশনের সামনের দিকেই কিন্তু এরকম টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড রয়েছে। এইখান থেকে কিন্তু আমি গাড়ি ধরে সবার ফার্স্টে পৌঁছে যাব বনমালীপুর চৌরাস্তা। এখান থেকে কিন্তু মানে বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুর চৌরাস্তা যেতে আমাদের পার পার্সন ভাড়া লাগছে মাত্র 15 টাকা করে। তারপরে চলো আমি কিভাবে মন্দিরে পৌঁছাচ্ছি সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো চলো এখন অটোতে উঠে পড়বো। অটোগুলোতে যতক্ষণ না প্যাসেঞ্জার পুরো ভরে যাবে ততক্ষণ কিন্তু বারুইপাড়া স্টেশন থেকে অটো ছাড়বে না। তবে আশা করছি বৃহস্পতিবার করে কোনো রকম সমস্যা হবে না, কারণ বৃহস্পতিবার করে প্রচুর ভিড় হয় শুধু এই মন্দিরে আসার জন্য। তাই সঠিক টাইমে গাড়িও পেয়ে যাবে এবং গাড়িও ছেড়ে দেবে। আর বারুইপাড়া থেকে বনমালীপুর চৌরাস্তা আসতে আমাদের প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করতে হয়েছিল। সময় লেগেছিল এই 9 থেকে 10 মিনিটের মতো। তবে রাস্তার ভিউটাও খুব সুন্দর ছিল। অবশেষে আমি কিন্তু নেমে পড়েছি বনমালীপুর চৌরাস্তায়। আমাকে কিন্তু অটো ওই ফুটে নামিয়ে দিয়েছিল। ওই ফুটে দেখছি অনেকগুলোই দোকানপাট রয়েছে আর আমি রাস্তা ক্রস করে কিন্তু এই ফুটে চলে এসেছি। তবে এখন আমি এই কংক্রিটের রাস্তা দিয়ে বা মাটির রাস্তা বলতেই পারো, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব মন্দিরের দিকে। তোমরা যদি কলকাতার যারা আশেপাশে রয়েছো একটা দিন ছুটি করে যদি এই জায়গাটা ঘুরে যাও, আমি বলবো তোমাদের জন্য বেস্ট অপশন হবে। তবে মন্দিরের রাস্তার ওপরেই এখানকার পরিবেশটা এতটা সুন্দর, এটা যদি তোমাদেরকে ঘুরিয়ে না দেখাই খুব বড় ভুল করব। মন্দিরের রাস্তার ওপরেই 2 সাইডেই রয়েছে প্রচুর গাছগাছালি। জায়গাটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর, পুরো চারিদিকে কিন্তু গাছগাছালিতে ভরা।
যারা প্রকৃতি প্রেমী তাদের তো ভীষণই ভালো লাগবে। আর এখানেই কিন্তু মন্দিরে যাওয়ার যে রাস্তা তার ঠিক উপরেই বিশাল বড় একটি বাঁধানো পুকুর রয়েছে, আর এটা সোজা চলে যাচ্ছে কিন্তু মন্দিরের রাস্তার দিকে। সকলেই এখান থেকে আসছে, আর যারা ভাববে যে এখানে একটা দিন এসে ঘুরে যাবে, আমি বলবো বৃহস্পতিবার দিনটা তোমরা বেছে নাও। কেন বৃহস্পতিবার দিনটা তোমাদের বললাম বেছে নিতে, আস্তে আস্তে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। 1 মিনিট হাঁটা পথে আমি কিন্তু চলে এসেছি একদম মন্দিরের খুব কাছে। এখান থেকে মন্দিরের বাইরের দিকের ভিউটা একটু তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। ভীষণই সুন্দর লাগছে, তবে মন্দিরের চূড়াও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর এখান থেকে কিন্তু আমি দেখলাম প্রচুর মানুষজন কিন্তু আসছে, প্রচুর ভক্তদের সমাগম অলরেডি হয়ে গেছে। আমি আসার পরেও দেখলাম প্রচুর মানুষজন আসছে। তবে হ্যাঁ, হুগলি জেলার সব থেকে বড় মন্দির আজকে কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। মাটির রাস্তা শেষ করে চলে এসেছি ঢালাই রাস্তার উপরে। এখানে দাঁড়িয়ে কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা যদি সকালের ব্রেকফাস্টটা সারতে চাও তো কোথা থেকে করবে, দেখো এই যে মাটির রাস্তাটা, ঠিক ওই সাইডে লাইন দিয়ে তোমরা দোকান দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারো যদি তোমাদের ইচ্ছে থাকে। 9:30 10টার পর থেকে কিন্তু দোকানগুলো খুলতে স্টার্ট হয়ে গেছে। আমি আসার পরেই দেখলাম দোকানগুলো কিন্তু খুলতে স্টার্ট করেছে। এবার বলে দিই, নিজেদের সাথে যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো, সেটা 3 চাকা গাড়ি এবং 4 চাকা গাড়ি যদি হয় তাহলে কোথায় রাখবে। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক ডান সাইডে, এখানে তোমরা যেখানে খুশি জায়গা ঠিক করে কিন্তু গাড়ি পার্কিং করে রেখে দিতে পারো, তার জন্য কোনো রকম টাকা লাগে না। এবার বলে দিচ্ছি তোমরা বাইক কোথায় রাখবে। মন্দিরের মেন প্রবেশদ্বার এই সাইডে আমার হাতের ডান দিকে, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু বাইক রাখার জায়গা রয়েছে। দেখো লাইন দিয়ে কিন্তু বাইকগুলো রাখা রয়েছে। আর তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি গাড়ি পার্কিং করতে চাও, এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে কোনো রকম টাকা লাগে কি লাগে না। না, বাইক 3 চাকা গাড়ি 4 চাকা গাড়ি রাখতে কোনো রকম টাকা লাগে না। শুধু এখানে নিষেধাজ্ঞা রয়েছে 3 চাকা গাড়ি এবং 4 চাকা গাড়ি যাতে এই ঢালাই রাস্তার উপরে না ওঠে। আর আমি এখন তোমাদের দেখিয়ে দেবো মন্দিরের মেন প্রবেশদ্বার। এখান থেকে কিন্তু মন্দিরের মেন প্রবেশদ্বার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলো সেদিকেই এগিয়ে যাব। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এখানে আসলে পরে পুজো দেওয়ার জন্য ডালাটা কোথা থেকে কিনবে। মন্দিরের মেন প্রবেশদ্বার তার ঠিক হাতের বাঁদিকে কিন্তু বাইরের দিকে এখানে ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে ছোট্ট করে। এই স্টল থেকে তোমরা কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারো। 51 টাকার ডালা পাওয়া যাচ্ছে এবং 101 টাকার ডালা পাওয়া যাচ্ছে। 51 টাকার নিচে কোনো রকম ডালা পাওয়া যাচ্ছে না। এবার বলে দিই মন্দিরের যে গেট খোলার টাইমিং, বন্ধ হওয়ার টাইমিং এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি, সকাল 7টা থেকে 1টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। 1টার পর থেকে কিন্তু মন্দিরের গেট আবার বন্ধ হয়ে যায়। আবার 3টের সময় মন্দিরের গেট খোলা হয়। রাত্রি 8টা পর্যন্ত মন্দিরের গেট কিন্তু খোলা থাকে। চলো আস্তে আস্তে সমস্ত কিছু ইনফরমেশন এইভাবেই পৌঁছে দিতে থাকবো। তবে এখন আমি চলে যাব মেন বিগ্রহ দেখতে। মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে তোমরা কিন্তু হাতের দু সাইডে, ডান সাইডে এবং বাঁ সাইডে দেখতে পাবে বড় বড় দুটি স্তম্ভ। যে স্তম্ভগুলোতে কিন্তু প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। মোট 108টি। এই সাইডেও দেখো দেখা যাচ্ছে বড় একটি স্তম্ভ, ওই সাইডেও রয়েছে স্তম্ভ। আরো একটি কথা তোমাদের বলে দেবো, এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে কিন্তু যেতে হবে মেন বিগ্রহ দেখতে। মেন বিগ্রহ অবশ্যই দেখবো, তার আগে তোমাদের বলে দিচ্ছি, এই যে মন্দির প্রাঙ্গণটা তোমরা দেখতে পাচ্ছ, হাতের ডান দিকে রয়েছে কিন্তু একটি ছোট্ট মন্দির, সেখানে কিন্তু স্থাপিত রয়েছে গণপতি বাপ্পা। আর হাতের বাঁ দিকে রয়েছে কিন্তু ছোট্ট একটি মন্দির, সেখানে রয়েছে কপিল মুনির মূর্তি। তো চলো এই মূর্তিগুলোকে দর্শন করে আমি এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব মেন বিগ্রহ দেখতে। তবে বাইরের দিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষজন চলে এসেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু এখানে যত ভক্তরা আসে তাদেরকে কিন্তু একদম কোনো রকম মূল্য ধার্য করা নেই যে টাকা দিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। একদম বিনামূল্যে এখানে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হয়, শুধু বৃহস্পতিবার করে। তাই এখানে কিন্তু দেখছি প্রচুর ভক্তরা চলে এসেছে। আর মন্দিরে খুব সুন্দর গান বাজছে, যেটা শুনে সত্যি মনটা জুড়িয়ে গেছে। আর এই সিঁড়ি দিয়ে এখন চলে যাব মেন বিগ্রহ দেখতে। তবে আরো একটি জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগলো, এই যে মন্দিরের যে মেন গেটটা, সেটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। খুব সুন্দর করে কারুকার্য কিন্তু করা রয়েছে এই মেন গেটটা। দেখো, এটা তো আমরা চৌকাঠ বলতাম, চৌকাঠটাও কিন্তু ভীষণ সুন্দর করে কারুকার্য করা রয়েছে। আর এখান থেকে মেন বিগ্রহ আমি দেখতে পাচ্ছি। অবশ্যই চেষ্টা করব একদম কাছ থেকে তোমাদেরকে মেন বিগ্রহ দেখিয়ে দেওয়ার। চলো এখানে প্রণাম করে আমি ভেতরের দিকে তাহলে এবারে প্রবেশ করবো। মেন মন্দিরে প্রবেশ করেছি, আর হুগলি জেলার সব থেকে বড় মন্দির আজকে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
মন্দিরের ভেতরটা কিন্তু সত্যিকারের বিশাল বড়। আর আমার এখানে চোখে পড়ে গেছে কিন্তু সাদা রঙের কচ্ছপ, যেটাকে খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। গাঁদা ফুল, নানান কালারের ফুল দিয়ে কিন্তু সাজানো রয়েছে। ভক্তরা যারা যারা এসছে তারা কিন্তু সকলেই এই কচ্ছপটিকে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়েছে। কচ্ছপটিও কিন্তু ঠিক মেন বিগ্রহের সামনের দিকেই তাকিয়ে রয়েছে। এখানে কিন্তু কচ্ছপের স্থান রয়েছে। চলো মেন বিগ্রহ আমি তোমাদের দেখাবো। আমি তো এখান থেকে দেখেছি, তবে কাছ থেকে চেষ্টা করবো মেন বিগ্রহকে তোমাদের খুব সুন্দরভাবে তুলে ধরা। চলে এসেছি আমি মেন মন্দিরের বিগ্রহ দেখতে। হ্যাঁ, এই মন্দিরে কিন্তু স্থাপিত রয়েছে, তোমরা দেখো এখান থেকে দেখতেই পাচ্ছ, একই অঙ্গে তিনটে দেবতার স্থান রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এখানকার বিগ্রহটা কিন্তু সত্যিকারের খুবই সুন্দর, সেটা আমি চেষ্টা করবো একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দেওয়ার। তাছাড়াও দেখো সকলেই কিন্তু পুজো দিয়েছে। আর তোমাদের আরো একটু জিনিস দেখিয়ে দেবো, বিগ্রহ ঠিক ডান সাইডে কিন্তু রয়েছে প্রসাদ বিতরণ একটি কেন্দ্র। পুজো দেওয়ার পরে এখানে কিন্তু সকলেই এখানে কিন্তু প্রসাদ নিচ্ছে। চলো আমিও একটু প্রসাদ নিয়ে নেবো। এত বড় মন্দিরে এত সুন্দর একটি বিগ্রহ সকলের মন কাড়তে বাধ্য। চলো এই মন্দির বিষয়ে গুরুজির কাছ থেকে সামান্য কিছু জেনে নেওয়া যাক। মন্দিরটা কবে স্থাপিত হয়েছে? মন্দির আমাদের 2018 সালে 18 ফেব্রুয়ারি, 18-19 দুদিন উদ্বোধন হয়েছে। 18 তারিখ আর 19 তারিখ দুদিনে হয়েছে। মন্দিরের আমাদের মূর্তি এসেছিল 17 তারিখ, সারা কলকাতা ঘুরেছে। মূর্তি ঘুরিয়ে নিয়ে প্রসেশন করে আমরা চণ্ডীতলা হয়ে জঙ্গলপাড়া থেকে পদযাত্রা শোভা আকারে নিয়ে এসে আমাদের মন্দিরে নিয়ে আসা হয়। আচ্ছা, এই যে বৃহস্পতিবার করে প্রচুর ভক্তদের এখানে সমাগম হয়, বৃহস্পতিবার করে এখানে শুনেছি একটা ভোগ বিতরণের কিছু একটা নিয়ম রয়েছে, এটা একটু যদি নিজের মুখে বলে দেন। এটা আমাদের বিভিন্ন ভক্ত থাকে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার একজন একজন করে তারা ইচ্ছা প্রকাশ করে যে একদিনের যা খরচটা আমরা বহন করি, তা তারা দেয়। সাধারণ ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদরা নিবেদন করেন, যতটা খরচ হয় ওনারা বেয়ার করেন। প্রত্যেক সপ্তাহে একজন একজন করে লাইনে থাকে, ফ্রিতে খাওয়ানো হয়। অন্যান্য দিন তো এখানে মন্দিরে দুবার করে ঠাকুরের আরতি করা হয়, কিন্তু বৃহস্পতিবার করে শুনেছি একটু অন্যরকম করে, মানে 3 থেকে 4 বার ঠাকুরের পুজো করা হয়। এটা নিজের মুখে বলে দেন। বৃহস্পতিবার সকাল 9টার সময় আরতি হয়, আর দুপুর 1:30টায় আরতি হয়, সন্ধ্যা 7টায় আরতি হয়, আর রাত্রি 9টার আরতি। ব্রহ্মাদত্ত ধাম মন্দিরে এসে আমি তো বিগ্রহ দেখেছি, যে বিগ্রহটা মন্দিরে স্থাপিত করা রয়েছে, যে বিগ্রহ সকলেই দেখে। তবে ইউটিউবে আমি প্রথমবার কিন্তু আসল বিগ্রহ তোমাদের কাছে তুলে ধরবো। আমি দেখবো, তবে তোমাদের দেখাবো না তা তো হতেই পারে না। আমি যেহেতু এইখানকার মেন বিগ্রহ দর্শন করেছি, ব্রহ্মার ঠাকুরের এখানকার মূর্তি দর্শন করেছি, তবে তোমাদের কেন দেখিয়ে দেবো না। চলো, আমি কিন্তু এখানকার গুরুজির কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে চলে এসেছি মেন বিগ্রহ দেখতে। সাথে একজন দাদা রয়েছে। চলো, এই হলো মেন মূর্তি। তবে গান বাজছে, আশা করছি তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে। আমি যে আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে ব্রহ্মাদত্ত ধাম মন্দিরের আসল মূর্তিটি তুলে ধরতে পেরেছি, এটা কিন্তু আমার কাছে সবথেকে বেশি বড় পাওনা। তবে এই মন্দিরের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই যে চূড়াটি তোমরা দেখতে পাচ্ছ, চূড়াটি এমনই অ্যাঙ্গেলে করা রয়েছে যেই চূড়ার ছাওয়া কোনো দিকেই পড়বে না। এটাও গুরুজির কাছ থেকে আমার জানা হয়েছিল। আর সামনে যে স্তম্ভগুলো দেখছো, আমি বলেছিলাম প্রদীপ জ্বালানো হয়, আসলে এখানে কিন্তু আর্টিফিশিয়ালভাবে লাইট জ্বলে ওঠে সন্ধ্যের পর থেকে, যেটা ঠিক প্রদীপের মতনই দেখতে লাগে। মন্দির তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার চলো ঠাকুরের নাম গান একটু শোনা যাক।
এইমাত্র ভগবানের কিন্তু পুজো শেষ হলো, আরতি হলো, সকলেই কিন্তু ভীষণ মজা করলো, গান বাজনা হচ্ছিল। তবে তোমাদের আরো একটি কথা বলে দেবো, আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে কিন্তু মহাভোগ প্রসাদ গ্রহণ করার আয়োজন করা হয়েছে। আমি চেষ্টা করেছি এখানকার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার। তবে তোমাদের বলে দিচ্ছি, এখানকার পুজো শেষ হওয়ার পরে সকলেই কিন্তু মন্দিরের হাতের ডান দিকে এবং বাঁ দিকে লাইন ওয়াইজ কিন্তু সকলেই আসছে। এক সাইডে লেডিসরা দাঁড়িয়েছে, এক সাইডে কিন্তু জেন্টসরা দাঁড়িয়েছে। সকলেই এখানে দেখো খুব সুন্দর লাইন ওয়াইজ এসে ঠাকুরের যে আরতি আছে সেটা একজন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরের স্টেপে একজন কিন্তু প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর করে কিন্তু মেনটেন করে সকলেই ভগবানের আরতি নিয়ে, প্রসাদ নিয়ে, এরকম একটা কুপন নিয়ে সকলে যাচ্ছে ভোগ প্রসাদ যেখানে গ্রহণ করা হবে ঠিক সেখানে। সামনের দিকেই কিন্তু গুরুদেবের কিন্তু ফটো এবং পাদুকা রাখা রয়েছে। সেই পাদুকায় কিন্তু সন্ধ্যেবেলা পুজো হওয়ার পরে পুরো মন্দির চত্বর ঘোরানো হবে। আমি হয়তো সেই সময়টায় থাকতে পারবো না, তবে চেষ্টা করেছি আমি যতক্ষণ এখানে থেকেছি এখানকার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার। আমি এখানকার যে গুরুদেব রয়েছে তাকে তো দেখিয়েছি, কিন্তু সামনে কিভাবে প্রতিষ্ঠিত করে রাখা রয়েছে সেটাও একটু তোমাদের দেখাবো। পার্সোনালি আমাকে বলে দিয়েছে লাইনে দাঁড়াতে হবে না, আমাকে কিন্তু টোকেন দিয়ে দিয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু কোনো রকম তোমাদেরকে টাকা দিতে হবে না, তোমরা কিন্তু বিনা পয়সা এখানকার মহাভোগ প্রসাদটা গ্রহণ করতে পারবে। সকলে কিন্তু প্রসাদ নিয়ে ঠাকুরের আরতি নিয়ে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে। ব্রহ্মদত্ত ধামে আসার সৌভাগ্য আমার হয়েছে, আমি তোমাদেরও বলবো তোমরা এখানে আসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে রয়েছে 4টি ধাম। হ্যাঁ, এখানকার গুরুজি আমাকে বললেন একটু এই ব্যানারটা তোমাদের কাছে তুলে ধরার জন্য। উনি তো বলেছেনই, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম ধাম, 4টি ধামের মধ্যে প্রথম ধাম কিন্তু রয়েছে মধ্যপ্রদেশে, যেটা শিবদত্ত ধাম নামে পরিচিতি পেয়েছে। দ্বিতীয় ধাম রয়েছে কন্যাকুমারীতে, সেটার নাম দিয়েছে অনুসয়া দত্ত ধাম। তারপরে তৃতীয় ধাম রয়েছে ব্রহ্মাদত্ত ধাম, যেটা কলকাতাতে অবস্থিত, হুগলি জেলাতে কিন্তু অবস্থিত হয়েছে। আর হুগলি জেলারই সবচেয়ে বড় মন্দির কিন্তু এই ব্রহ্মাদত্ত ধাম। আর চতুর্থ ধাম রয়েছে কিন্তু ঐত্রী দত্ত ধাম, যেটা কিন্তু উত্তরাখণ্ডে হয়েছে। আর এই যে ব্রহ্মাদত্ত ধাম মন্দিরটি, সেটার আমি এসে দেখলাম এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি, তারপরেও কিন্তু মন্দিরের কাজ হচ্ছে, পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি। পুরো মন্দির কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু আরো মন ছুঁয়ে নেবে এই ব্রহ্মাদত্ত ধাম মন্দির। মন্দির চত্বরেই কিন্তু সকলেই বসে, বিশাল বড় জায়গা রয়েছে, সকলেই একসাথে বসে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আমি একটু এদিকে লাইনটা দেখিয়ে দিচ্ছি, প্রচুর লাইন। আর এখানে কিন্তু সকলেই টোকেনটা যেটা দিয়েছিল সেই টোকেনটা হাতে জমা দিয়ে তারপরে ভেতরে এন্ট্রি করছে ভোগ প্রসাদ গ্রহণ করবে বলে। যেখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করানো হবে সেই জায়গাটাই আমি চলে এসেছি। একসাথে কিন্তু 400 জন বসে খেতে পারবে, আমি জেনেছি। প্রচুর মানুষজন কিন্তু লাইন দিয়ে বসে পড়েছে, এখানে কিন্তু ভোগ প্রসাদ রাখা রয়েছে। আচ্ছা, এই সাইডে 400, সামনের দিকে কিন্তু 400। এই সাইডে এখনো পর্যন্ত কিন্তু মানে কেউ বসেনি, কারণ যতজন মানুষ রয়েছে তাদের কিন্তু ওই সাইডেই হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় জায়গা রয়েছে, মানে একসাথে 800-900 জন মানুষ বসে কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আরো একটি কথা বলে দিচ্ছি, গরমের সময় কোনো রকম সমস্যা হবে না, কারণ পুরো এই ভোগ প্রসাদ গ্রহণ করার চত্বরে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে, বাইরের দিকে জলের ব্যবস্থা রয়েছে। গরমের সময়ও কিন্তু আশা করছি কারো কোনো রকমের সমস্যা হবে না। আরো একটি কথা, প্রচুর ভক্তরা এসছে, যেটা তোমরা বুঝতে পেরেছো ভিডিও দেখে। এখানে দেখো ভোগ প্রসাদ গুলো রাখা রয়েছে বিশাল বড় বড় কিন্তু বাসনের মধ্যে। আর সকলেই এখানকার যে স্টাফরা রয়েছে খুব সুন্দরভাবে নিজেরা ড্রেস আপ করে, সুন্দর এখানকার ব্রহ্মাদত্ত ধামের একটা ড্রেস পরেছে, সুন্দর করে কিন্তু প্রসাদ কিন্তু বিতরণ করছে। সকলেই দেখো প্রচুর তোড়জোড় সহকারে কিন্তু লাইনে গিয়ে বসছে প্রসাদ গ্রহণ করবে বলে। একই স্থানে একই সাথে প্রচুর ভক্তরা বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। আমিও বসে পড়েছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য, আর খুব সুন্দরভাবে কিন্তু দাদারা পরিবেশন করছিলেন। তবে ভোগ প্রসাদে ছিল ভাত এবং ডাল, ডালের মধ্যে সমস্ত রকমের সবজি মেশানো ছিল। প্রসাদটা সত্যিকারের ভীষণই ভালো হয়েছিল। তবে তোমাদের বলবো, এঁঠো থালাটা কিন্তু নিজেরা তুলে ডাস্টবিনে ফেলে দেবে। ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে এবং অনেকটা বড় এরিয়া নিয়ে হাত ধোয়ার জায়গাও কিন্তু রয়েছে। এইমাত্র ভোগ প্রসাদ গ্রহণ করে আমি কিন্তু বেরিয়ে আসলাম। এখনো পর্যন্ত প্রচুর ভক্তরা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করছে। তবে তোমাদের বলে রাখি, শুধু যদি তোমরা বৃহস্পতিবার করে এখানে আসো তাহলে কিন্তু এখানে মহাভোগ প্রসাদ গ্রহণ করার একটি আয়োজন করা হয়, সেই ভোগ প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে। আর এখানে কিন্তু মানে মেন মন্দিরে এসে সারাদিন আমার এইভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না, কারণ সারা দিন ধরে কিন্তু পুজো হচ্ছে, আরতি হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে।
তো এই মন্দিরেরই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু শিবলিঙ্গ, যেটা কিন্তু আমার দেখার সুযোগ হয়ে ওঠেনি, কারণ মন্দিরে থেকে এত গান বাজনা, এত সুন্দর একটা জাঁকজমক পরিবেশ তৈরি হয়ে গেছিল, যেটা দেখতে দেখতে সময়টা পেরিয়ে গেল। আর আমি কিন্তু এবারে যাব বারুইপাড়া স্টেশন থেকে 4:40-এর ট্রেন ধরে বাড়ি ব্যাক করবো। তবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আসো তোমরা কিন্তু অবশ্যই পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখবে এবং গ্রাউন্ড ফ্লোরে যে শিবলিঙ্গটা রয়েছে সেটাও তোমরা দর্শন করে আসবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর বৃহস্পতিবার দিনটা আসলে পরে কি হবে, তোমরা কিন্তু খুব সুন্দর করে একটা দিন কাটাতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার এবং সুন্দর একটি জায়গা তোমাদের কাছে সন্ধান দেওয়ার। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।